আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মুর্তুজা হেনা। বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। গতকাল আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, আশ্রয়ন প্রকল্প, সন্তার ইউনিয়ন ভূমি অফিস, রক্তদহ বিল এলাকা সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি উপজেলা পরিষদের বাউন্ডারি প্রাচীর ও আনসার ক্যাম্প উদ্বোধন, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের স্যানিটারি উপকরণ বিতরণ, উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, ফুটবল ও খেলার সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, সরকারি দপ্তরগুলোকে আরও জনবান্ধব, দক্ষ ও জবাবদিহিমূলক হতে হবে। জনগণের সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য। যেসব দপ্তরে অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া যাবে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে শেষ পর্যন্ত কারফিউয়ের ডাক দেয় শেখ হাসিনার সরকার, কিন্তু পাবনার কিছু সাহসী জুলাই যোদ্ধার কারণে সেই কারফিউ পাবনায় কার্যকর হয়নি। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। 20 জুলাই 2024 সকালবেলা পাবনায় ফ্যাসিবাদী সরকারের ডাকা কারফিউ ভেঙে দিতে প্রস্তুত শতাধিক সাহসী শিক্ষার্থী। সামনে বিজিবি, র্যাব, ডিবি ও দাঙ্গা পুলিশের কঠোর অবস্থান। তবুও নিভু আন্দোলনকে চাঙ্গা করতে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়লেন সাহসী যোদ্ধারা। যৌথ বাহিনীর তাণ্ডবে কয়েক ঘন্টা ধরে চলছে লড়াই। সেদিনের সেই স্মৃতির কথা জানালেন সেই লড়াইয়ের কয়েকজন যোদ্ধা। আমার এই কথাটা এখনো মনে আছে খুব ভালোভাবে, যে ফিরোজ আমাকে এটা বললো যে বিপ্লব যে কোনোভাবে কারফিউ ভাঙতেই হবে। আমরা মিছিলটা নিয়ে অগ্রসর হই টার্মিনালের দিকে যাওয়ার পরে পুলিশ এবং বিজিবি নিদার্সে আমাদের দিকে গুলি করে। ওদিন টার্গেট ছিল একটাই যে কারফিউ ভাঙবো আমরা। তো কারফিউ ভাঙার পরে আমরা অনেক ভাইরা আহত হয় ওই জায়গা থেকে কারফিউ ভাঙার জন্য। আমাদের আন্দোলনে অবশ্যই আসতে হবে এবং যে কোনো মূল্যে যদি জীবনে চলে যায় আমাদের অবশ্যই আন্দোলনে এসে কারফিউ ভাঙতে হবে। তো তার পরিপ্রেক্ষিতে আমরা বাসা থেকে একেবারে প্রস্তুতি নিয়ে আসলাম যে হয় আমরা এই আন্দোলনে বিজয় নিয়ে আসবো অথবা আমরা শাহাদাত বরণ করব। সেদিন পাবনায় ফ্যাসিবাদী সরকারের ডাকা কারফিউর আর কোনো কার্যকারিতা থাকে না। তবে সেদিনের পর থেকে সেই যোদ্ধারা আর ঘরে থাকতে পারেননি। পুলিশ এবং ডিবি আমাকে এত পরিমাণ খোঁজে এবং বলে একে যে কোনোভাবে গ্রেপ্তার করতেই হবে। কারফিউ ভাঙার পরে আমরা যখন আন্দোলনে আবার আসতাম তখন এলাকা থেকে প্রেশার ক্রিয়েট হতো এই বৈষম্যের আন্দোলন করার জন্য। আমার উপর তো চাপ আসে, এরকম আমার জন্য আমার আব্বুর উপরে চাপ যায়। সেদিনের জীবন বাজে রেখে জুলাই যোদ্ধারা যে সাহসের পরিচয় দিয়েছিলেন তা পাবনাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নগর ধানুরহাটে বাল্যবিবাহে মুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শিশু ও যুব ভিজিলেন্স কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকামা মাহমুদা। সভায় বাল্যবিবাহের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়। বক্তাগণ বাল্যবিবাহ মুক্ত উপজেলা গড়ার ক্ষেত্রে কমিটির সদস্যদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে অবহিত করেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিশু ও যুবদের সক্রিয় ভূমিকা ও তাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব বাড়ানোর আহ্বান জানান। নাটোরের লালপুরে বিএসটিআই লাইসেন্স না থাকায় এক আইসক্রিম উৎপাদককে 30,000 টাকা এবং এক কেক উৎপাদককে 15,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা প্রশাসন এবং বিএসটিআই পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। উপজেলার আব্দুলপুর এলাকায় পরিচালিত অভিযানে বিএসটিআই লাইসেন্স না থাকা এবং সঠিক কাঁচামাল ব্যবহার না করে রোবো ব্র্যান্ডের নকল আইস ললি ও আইসক্রিম উৎপাদন করায় দেশ আইসক্রিম ফ্যাক্টরির মালিককে 30,000 টাকা এবং একই এলাকায় বিএসটিআই লাইসেন্স না থাকায় কেক উৎপাদন ও বিপণন কার্যক্রম পরিচালনা করায় পুতুল বেকারির মালিককে 15,000 টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। বিএসটিআই আইন 2018 অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
সবুজে সাজাই দেশ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়েছে। আজ সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ শেষে সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক মহাসড়কের ডিভাইডারে বৃক্ষরোপণ করা হয়। প্রকৃতি ও জীবন ক্লাব সিরাজগঞ্জের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেকের উচিত প্রতি বছরে অন্তত 2টি বৃক্ষরোপণ করা, কারণ বৃক্ষ মানুষের নিঃশ্বাসের সাথে ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন উৎপাদন করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 50 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।